মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রভাষক সমাজবিজ্ঞান, মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে একাদশ শ্রেণী সমাজবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় তথা সামাজিক প্রতিষ্ঠান এই বিষয় নিয়ে কথা বলবো। পঞ্চম অধ্যায় তোমাদের এমপি সিলেবাস, অর্থাৎ এই সিলেবাসে এমটির জন্য পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় সিলেবাসে রয়েছে। আমরা পঞ্চম অধ্যায় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তো আমরা গত ক্লাসে এই পঞ্চম অধ্যায়ের উপর যে টপিকটা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে ম্যারেজ। ম্যারেজ বা বিবাহ বিবাহ এই সম্পর্কিত আলোচনা আমরা গত ক্লাসে করেছি। আর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবার বা ফ্যামিলি। অর্থাৎ গত ক্লাসে আমরা বিবাহ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, আর আজকে আমরা বিবাহের ঠিক পরবর্তী যে স্টেপ বা বিবাহের পরবর্তী যে ফাংশন সেটা হচ্ছে পরিবার, এই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখো, পরিবার সম্পর্কে বলা হয় পরিবার হচ্ছে পৃথিবীর সবথেকে আদি ক্ষুদ্রতম এবং সক্রিয় সংগঠন। অর্থাৎ পরিবার হচ্ছে এমন একটি সংগঠন যেটা পৃথিবীর সবথেকে আদি, মানে সবথেকে পুরনো সংগঠন, সবথেকে ক্ষুদ্রতম সংগঠন এবং সবথেকে সক্রিয় সংগঠন হচ্ছে পরিবার। পরিবার সম্পর্কে এই তিনটা জিনিস বলা হয় যে পরিবার হচ্ছে সবথেকে আদি, অর্থাৎ পৃথিবীর প্রথম সংগঠন হচ্ছে পরিবার, পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম সংগঠন হচ্ছে পরিবার, পৃথিবীর সবথেকে সক্রিয় সংগঠন হচ্ছে পরিবার। অর্থাৎ পরিবার একটা ব্যক্তির সবথেকে সক্রিয় বা সবথেকে ফাংশনিং একটা জায়গা। সেই পরিবার কি এবং পরিবারের বিভিন্ন বিষয় নিয়েই আজকে আমরা কথা বলবো। দেখো, বিবাহের ঠিক পরের স্টেপ হচ্ছে পরিবার। অর্থাৎ পরিবার গঠনের পূর্ব শর্ত হচ্ছে বিবাহ, এবং বিবাহের মাধ্যমে মূলত গঠিত হয় হচ্ছে পরিবার। অর্থাৎ তাহলে সেই হিসাবে আমরা যদি এইটাকে চিন্তা করি, এইটা হচ্ছে বিবাহ আর এটা হচ্ছে পরিবার, অর্থাৎ ঠিক মুদ্রার এপিটোপিট পরিবার। তাহলে বিষয়টা হচ্ছে যে একজন ব্যক্তির ঠিক বিবাহ পূর্ব বা বিবাহ পরবর্তী অবস্থানকে মূলত পরিবার বলে। কিন্তু তারপরও পরিবারের এখানে বিভিন্ন ধরনের সংজ্ঞা দেওয়া আছে, বা বিভিন্ন সমাজবিজ্ঞানী পরিবার সম্পর্কিত যে সংজ্ঞাগুলো দিয়েছেন সেই সংজ্ঞাগুলো আমি যদি বলি, দেখো, পরিবার সম্পর্কে আমেরিকান সমাজবিজ্ঞানী ম্যাকহাইভার এবং পেইজ পরিবার সম্পর্কিত আমেরিকান সমাজবিজ্ঞানী আর এন ম্যাকহাইভার এবং পেইজ তাদের সোসাইটি এই বইতে পরিবারের যে সংজ্ঞায় বলেছেন সেটা হচ্ছে পরিবার হচ্ছে এমন একটি গোষ্ঠী যার মধ্যে রয়েছে একটি সুনির্দিষ্ট যৌন সম্পর্ক এবং সন্তান উৎপাদন ও প্রতিপালনের কাজে যা সুনির্দিষ্ট স্থায়ীভাবে নিযুক্ত থাকে। অর্থাৎ এখানে পরিবার আর এন ম্যাকহাইভার এবং পেইজ তাদের সোসাইটি বইতে পরিবার সম্পর্কে বলেছেন পরিবার হচ্ছে এমন একটি গোষ্ঠী বা এমন একটি সংগঠন যাদের মধ্যে রয়েছে সুনির্দিষ্ট যৌন সম্পর্ক এবং যারা সন্তান উৎপাদন ও প্রতিপালনের কাজে নিয়োজিত থাকে। তাহলে দেখো, দুটো এখানে বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে সুনির্দিষ্ট যৌন সম্পর্ক এবং দুই হচ্ছে সন্তান প্রতিপালন। এখন এই বিষয়টাও
অনেক ক্ষেত্রে গৌণ, কারণ সকল পরিবারে সন্তান থাকে না, বা পরিবার গঠন করার পরেই সন্তান থাকে না, বা অনেক পরিবার আছে 2, 4, 10, 20 বছর অতিক্রম করার পরও তাদের কোনো সন্তান থাকে না। বাট পরিবারের মধ্যে যেই জিনিসটা স্পেসিফিকলি সকল পরিবারের মধ্যে লক্ষণীয়, সেটা হচ্ছে সুনির্দিষ্ট যৌন সম্পর্ক থাকবে। অর্থাৎ পরিবারের সদস্যদের মধ্যে কিছু স্পেসিফিক ব্যক্তির সুনির্দিষ্ট যৌন এবং সুষ্ঠু সিলেকশন পদ্ধতি বা সুষ্ঠু যৌন সম্পর্ক বিদ্যমান থাকবে। এটা হচ্ছে পরিবারে। দেখো পরিবারের এখানে সংজ্ঞায় দুইটা অংশ খুবই ওতপ্রোতভাবে জড়িত। একটা হচ্ছে তাদের মধ্যে সুনির্দিষ্ট যৌন সম্পর্ক থাকবে এবং সন্তান উৎপাদন ও প্রতিপালনের কাজে তারা নিয়োজিত থাকবে। এই রকম একটি অবস্থাকে মূলত আর.এন. ম্যাকআইভার এবং C.H. পেজ তাদের সোসাইটি বইতে সেটাকে বলছেন পরিবার। ঠিক আমরা যদি তার পরের আরেকটা সংজ্ঞা দেখি, দেখো এখানে হচ্ছে আমি যদি বলি জিসবার্গ, হ্যাঁ জিসবার্গ, আচ্ছা এই সংজ্ঞাটা রাখলাম। জিসবার্গ বলেন, দেখো জিসবার্গ পরিবারের সংজ্ঞায় বলেছেন যে পরিবার এক অর্থে একটি জৈবিক একক, এর সদস্যরা একই স্থানে বসবাস করে, এর মাধ্যমে স্বামী স্ত্রীর যৌন সম্পর্ক একটি নিয়ন্ত্রিত নির্দিষ্ট রূপ লাভ করে। অর্থাৎ পরিবার হচ্ছে একটি জৈবিক একক যারা একটি নির্দিষ্ট স্থানে বসবাস করে এবং যাদের মধ্যে এবং এদের মধ্যে স্বামী স্ত্রীর যৌন সম্পর্ক একটি নিয়ন্ত্রিত নির্দিষ্ট রূপ লাভ করে। অর্থাৎ নিয়ন্ত্রিত যৌন সম্পর্ক। নিয়ন্ত্রিত যৌন সম্পর্ক মানে দেখো এই দুইটা জিনিস কিন্তু সেম। অর্থাৎ জিসবার্গ এবং ম্যাকআইভার এবং পেজের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার বিষয়বস্তু হচ্ছে সেম। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, তুমি দেখবা যে পরিবারের অসংখ্য, আমরা আস্তে আস্তে পরিবারের ফাংশন বা কার্যাবলী পড়ব, পরিবারের অসংখ্য কার্যাবলী আছে, কিন্তু সেই কার্যাবলীর মধ্যে 1 নম্বর কার্যাবলী হচ্ছে যৌন জীবন নিয়ন্ত্রণ। পরিবারের 1 নম্বর কাজ হচ্ছে যৌন জীবন নিয়ন্ত্রণ করা, হচ্ছে পরিবারের 1 নম্বর কাজ। এর পরবর্তীতে আরো অসংখ্য কাজ আছে, যেমন আমি যদি বলি অর্থনৈতিক কাজ, রাজনৈতিক কাজ, সাংস্কৃতিক কাজ, বিনোদনমূলক কাজ, শিক্ষামূলক কাজ, ধর্মীয় কাজ, অসংখ্য কাজ আছে। কিন্তু 1 নম্বর যে কাজটা, সেটা হচ্ছে পরিবার হচ্ছে যৌন জীবন নিয়ন্ত্রণ করে, এবং সেই যৌন জীবনটা সুনির্দিষ্ট যৌন সম্পর্ক মাধ্যমে। অর্থাৎ মানব সভ্যতার, দেখো সমাজ বিজ্ঞানে মানুষকে বলা হয় মানুষ হচ্ছে প্রাণী জগতের অন্যান্য প্রাণীর মতো শুধুই একটা প্রাণী। অর্থাৎ পৃথিবীতে আমরা যদি বলি যে 33,000 প্রাণী আছে পৃথিবীতে, প্রায় প্রাণীর সংখ্যা হচ্ছে 33,000। এই 33,000-এর মধ্যে একটা হচ্ছে মানুষ। 33,000-এর মধ্যে একটা প্রাণী হচ্ছে মানুষ। অর্থাৎ মানুষ অন্যান্য প্রাণীর মতো শুধুই একটা প্রাণী। কিন্তু মানুষকে অন্যান্য প্রাণী থেকে পৃথক করে হচ্ছে সমাজ। অর্থাৎ এই 33,000 প্রাণী থেকে মানুষ পৃথক, এর মূল কারণটাই হচ্ছে মানুষ সামাজিক জীব, বা সমাজে বসবাস করার মাধ্যমে তার যে সামাজিকীকরণ ঘটে, সমাজে বসবাস করার ফলে তার যে সামাজিকীকরণ ঘটে, সামাজিকীকরণের মাধ্যমে মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা হয়ে যায়। কিন্তু পৃথিবীর একটা সময় বা মানব সভ্যতার সৃষ্টি লগ্নে মানুষ এবং অন্যান্য পশু পাখির মধ্যে কোনোই পার্থক্য ছিল না। অর্থাৎ আমরা যেমন এখনো অন্যান্য পশু পাখির মধ্যে যে ধরনের যৌন সম্পর্ক দেখি, মানুষের মধ্যেও ঠিক একই ধরনের যৌন সম্পর্ক ছিল। সেই যৌন সম্পর্ক বলা হতো প্রমিসকুইটি। প্রমিসকুইটি বা অবাধ যৌনাচার। অর্থাৎ এখানে কোনো
স্পেসিফিক সিলেকশন ছিল না, অর্থাৎ কে কার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হবে এরকম কোনো নিয়ম ছিল না, মানে যার যার সাথে খুশি তার সাথেই যৌন সম্পর্কে লিপ্ত হতে পারতো। এখানে বাবা ছেলে বা মা বা ছেলে, মানে এর মধ্যে কোনো সিলেকশন ছিল না। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মানব সভ্যতার মধ্যে যেমন অন্যান্য পশু পাখির মধ্যে আমরা এখনো যৌন সম্পর্কে যেটা দেখি সেটা হচ্ছে অবাধ যৌনাচার, অর্থাৎ একটা স্ত্রী প্রাণীর সাথে যেমন অসংখ্য প্রাণী হচ্ছে যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছে, ঠিক একইভাবে মানব সভ্যতার আদি স্তরটাও ছিল এরকম, যেটাকে বলা হতো প্রমিসকুইটি। এবং এই ধারাবাহিকতা মানুষের মধ্যে আস্তে 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 গ্রো করে, মানুষ আস্তে আস্তে তার মানে হিউম্যান বিং বা তার মানসিকতার বিকাশের পরবর্তী পর্যায়ে আমরা দেখব যে বর্তমানে একটি নিয়ন্ত্রিত যৌন সম্পর্ক বলি বা সুনির্দিষ্ট যৌন সম্পর্ক বলি যেটা মানুষের মধ্যে বিদ্যমান আছে। আমরা আস্তে আস্তে পরিবারে যখন হচ্ছে বিবর্তন করব তখন এই বিষয়গুলো আমরা দেখব। তবে পরিবারের সংজ্ঞায় আমরা যেটা বললাম যে পরিবার হচ্ছে এমন একটি সংগঠন যাদের মধ্যে রয়েছে নিয়ন্ত্রিত বা সুনির্দিষ্ট যৌন সম্পর্ক এবং যারা সন্তান উৎপাদন ও প্রতিপালনের কাজে নিয়োজিত থাকে, এরাই হচ্ছে মূলত বা এদেরকেই মূলত বলা হয় হচ্ছে পরিবার। দেখো পরিবারের এখানে বৈশিষ্ট্য আছে, পরিবারের বৈশিষ্ট্যগুলো নিয়ে আসলে কথা বলার কিছু নাই। আমরা চলে যাচ্ছি পরিবারের উৎপত্তি ও বিবর্তন, যেটা আমি মাত্রই বললাম। দেখো পরিবারের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কিত লুইস হেনরি মর্গান তার অ্যানসিয়েন্ট সোসাইটি বইতে অরিজিন অফ ফ্যামিলি, অর্থাৎ এই অরিজিন অফ ফ্যামিলি লুইস হেনরি মর্গান তার অ্যানসিয়েন্ট সোসাইটি, আমেরিকান, ইনি মূলত আমেরিকান অ্যানথ্রোপোলজিস্ট। অর্থাৎ আমেরিকান নৃবিজ্ঞানী, আমেরিকান বিখ্যাত নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান তার অ্যানসিয়েন্ট সোসাইটি এই বইতে পরিবারের উৎপত্তি সম্পর্কিত একটি মতবাদ দেয়, বা পরিবার কিভাবে উৎপত্তি হয় বা পরিবারের আদি রূপ কেমন ছিল এবং বর্তমান কেমন ছিল সেইটার একটা ধারাবাহিক রূপ দেয়। এখানে দেখো পরিবারের প্রথম স্তরটা ছিল হচ্ছে রক্ত সম্পর্কযুক্ত পরিবার। অর্থাৎ প্রথম স্তর হচ্ছে রক্ত সম্পর্কিত। রক্ত সম্পর্কিত পরিবার। এবং দ্বিতীয় নাম্বারটা ছিল হচ্ছে এখানে বলা হচ্ছে দলগত পরিবার, দলগত বিবাহ ভিত্তিক পরিবার। দলগত বিবাহ ভিত্তিক পরিবার। তৃতীয় নাম্বারটা ছিল হচ্ছে এখানে পিতৃপ্রধান, তৃতীয় নাম্বারটা ছিল হচ্ছে অস্থায়ী যুগল পরিবার। অস্থায়ী যুগল পরিবার, পিতৃপ্রধান পরিবার এবং পঞ্চম নাম্বার হচ্ছে একক পরিবার। দেখো লুইস হেনরি মর্গান তার অ্যানসিয়েন্ট সোসাইটি এই বইতে পরিবার সম্পর্কিত বা পরিবারের উৎপত্তি সম্পর্কিত বা পরিবারের বিবর্তন সম্পর্কিত যে মতবাদটা দেয় সেটা হচ্ছে প্রথম যে পরিবারটা ছিল সেটা হচ্ছে রক্ত সম্পর্কিত পরিবার। অর্থাৎ এখানে পরিবারের সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক বিরাজমান ছিল। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে পরিবারের যেমন পরিবার হচ্ছে মূলত রক্তের সম্পর্ক এখনো বিদ্যমান আছে, কিন্তু এইখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে পরিবারের তখন যে যৌন সম্পর্কের বিষয়গুলো তখন হচ্ছে যাদের সাথে রক্তের সম্পর্ক বিদ্যমান রয়েছে তারাও মূলত পরিবারের সদস্যরা যৌন সম্পর্কে লিপ্ত হতো। অর্থাৎ এখানে আমি বলতে বোঝাচ্ছি যে এই সময় যেমন হচ্ছে মায়ের সাথে ছেলে বা বোনের সাথে ছেলে ভাই এই ধরনের ব্যক্তিদের মধ্যে পরিবার গঠিত হতো। অর্থাৎ
এখানে এখন যেমন বর্তমানে আমরা হচ্ছে যেমন মা বা কিছু নির্দিষ্ট ব্যক্তিদের সাথে পরিবার গঠন করা যায় না, মায়ের সাথে পরিবার গঠন হতে পারে না ছেলের, বা বোনের সাথে আপন বোনের সাথে হতে পারে না, খালার সাথে হতে পারে না, ফুফির সাথে হতে পারে না, এরকম মামির সাথে হতে পারে না। এরকম কিছু ব্যক্তি বর্গ রয়েছে যাদের সাথে পরিবার গঠন করা আমাদের বর্তমান সমাজ এবং ধর্মমতে নিষিদ্ধ। কিন্তু এই সময় বা পৃথিবীর মানুষের প্রথম স্তরে এই সময় পরিবার গঠিত হতো রক্তের সম্পর্ক যুক্ত ব্যক্তিদের সাথে। অর্থাৎ মনে করো আপন ভাইয়ের সাথে বোনের বৈবাহিক সম্পর্ক হচ্ছে, বা আপন হচ্ছে খালার সাথে ছেলের হচ্ছে বোনের ছেলের বৈবাহিক সম্পর্ক হচ্ছে। অর্থাৎ পরিবারের তখন ব্যক্তিবর্গদের মধ্যে রক্তের সম্পর্ক বিরাজমান থাকতো এবং যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তারাই হচ্ছে একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। এই স্তরকে বলা হচ্ছে প্রথম স্তর, যেটা ছিল হচ্ছে রক্ত সম্পর্কযুক্ত পরিবার। অর্থাৎ পরিবারের সদস্যদের মধ্যে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে এখন যেমন তাদের সাথে বিবাহ করা নিষেধ, কিন্তু তখন সেটাই মূলত তাদের সমাজে প্রচলিত নিয়ম ছিল। এরপরে আসা হচ্ছে দলগত বিবাহ। দলগত বিবাহ বলা হতো যে এক গোত্রের মানুষ অন্য গোত্রের, অর্থাৎ এই গোত্রের ছেলেরা অন্য গোত্রের মেয়েদেরকে বিয়ে করবে, ওই গোত্রের মেয়েরা আবার এই গোত্রের ছেলেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। অর্থাৎ তখন মূলত গোত্র প্রীতি বাড়ানোর জন্য, যেহেতু তখন ছিল হচ্ছে মূলত বিভিন্ন হাঙ্গা দাঙ্গামার একটা সময়, তখন হচ্ছে গোত্র ভিত্তিক বিভিন্ন যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো, যার কারণে গোত্রের শক্তি বাড়ানোর জন্য তারা পার্শ্ববর্তী গোত্রের সাথে একটি সম্পর্ক স্থাপনের লক্ষ্যে মূলত দলগত বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। এরপরে আসলে হচ্ছে অস্থায়ী যুগল। অর্থাৎ অস্থায়ী যুগল বিবাহ ভিত্তিক পরিবার বলতে বা অস্থায়ী যুগল পরিবার হচ্ছে মূলত যেই পরিবার এখন অবশ্য আস্তে আস্তে দেখা যায়, অর্থাৎ সেটা হচ্ছে মূলত কন্ট্যাক্ট ম্যারেজের মতো, মানে সেই বিবাহের কোনো রুলস রেগুলেশন ছিল। রুলস রেগুলেশন বলতে আমি বলতে স্থায়িত্বের বিষয়গুলা এইভাবে নির্দিষ্ট ছিল। অর্থাৎ ব্যক্তির সুবিধা বলি বা ব্যক্তির হচ্ছে খাদ্য নিশ্চয়তা বলি, বা ব্যক্তি যতটুকু সময় মনে করে যে এর সাথে বা এই কারণে এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আমি লাভবান হব, ঠিক ওই লক্ষ্যেই মূলত তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো, অথবা একটা নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতো, পরবর্তী তাদেরকে সেপারেশন হয়ে যেত বা তারা সেপারেশন হয়ে যেত। যেমন আমি যদি বলি আমাদের যে পার্শ্ববর্তী দেশ ইরানে একটা ম্যারেজ আছে হচ্ছে সামার ম্যারেজ। সামার ম্যারেজটা হচ্ছে মূলত বসন্তের সময়ে ইরানে অসংখ্য দেশ থেকে, বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশ থেকে অসংখ্য মানুষ ঘুরতে আসে। তো মনে করো যে এই যে ঘুরতে আসে এই সকল ট্যুরিস্ট এখানে 2 মাস 3 মাস বা 1 মাস 15 দিন 10 দিন যাই অবস্থান করুক না কেন, এই অবস্থান করাকালীন সময়ে ওই জায়গাতে তারা যৌন সম্পর্ক স্থাপন করতে চায় এবং এই যৌন সম্পর্ক তাদের সমাজে মানে স্বীকৃত পন্থাতে করার জন্য তারা এই 10 দিন 15 দিন বা 1 মাসের জন্য বিবাহ করে। অর্থাৎ এরা হচ্ছে এই যে বিবাহ সামার অর্থাৎ এই যে তারা নির্দিষ্ট সময় অর্থাৎ কিছু দিনের জন্য মনে করে যে ইরানে ঘুরতে এসেছে তারা, এখন এই 1 মাস হয়তো ইরানে এসে ঘুরবে, এই 1 মাসের জন্য একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে মেয়ের বাবাকে টাকা দিয়ে তারা হচ্ছে এই 1 মাসের জন্য বিবাহ করে। এই বিবাহ অর্থাৎ এই 1 মাস অর্থাৎ এটা বলাই হচ্ছে দেখা একটা নির্দিষ্ট অস্থায়ী যুগল। অর্থাৎ এই বিবাহটা আজ থেকে অনেক সময় আগে এই ধরনের বিবাহ ভিত্তিক পরিবার ছিল, যেটা এখনো অনেক জায়গাতে কম বেশি দেখা যায়। তো বলা হচ্ছে যে এই নির্দিষ্ট সময় পরে সে কিন্তু চলে যাবে, অর্থাৎ তাদের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকবে না। কিন্তু এই 1 মাসের জন্য তাদের মধ্যে বিবাহ ভিত্তিক সম্পর্ক, যেহেতু বিবাহ ভিত্তিক সম্পর্ক বৈধ সমাজ বা রাষ্ট্র স্বীকৃত দেয়, সুতরাং যার কারণে তারা এই 1 মাস একসাথে অস্থায়ীভাবে সংসার করে। পরবর্তীতে টুরিস্টের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে বা তার ভ্রমণের সময় শেষ হয়ে গেলে সে চলে যায় মেয়ের জায়গাতে থাকে। অর্থাৎ এই মেয়েদের কাজে হচ্ছে বা এই সকল ব্যক্তিদের কাজে হচ্ছে এই ধরনের যারা এই টুরিস্ট যখন আসবে তখনই তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। অর্থাৎ এইটাই হচ্ছে কিছু নির্দিষ্ট জাতিগোত্রের একটা সংস্কৃতি। এরপর হচ্ছে পিতৃপ্রধান পরিবার। পিতৃপ্রধান পরিবার যেটা বর্তমানে আমাদের সোসাইটিতেও দেখা যায়, অর্থাৎ পরিবারের প্রধান কর্মক্ষম ব্যক্তি বা পরিবারের প্রধান নেতৃত্বের জায়গা থাকে পিতৃ, এবং সর্বশেষ হচ্ছে একক পরিবার। একক পরিবারটা বলা হচ্ছে যে বর্তমান সময়ে যেটা খুব বেশি দেখা যায়, অর্থাৎ একটা ছেলে একটা মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে সেটাকে আমরা বলতেছি
একক পরিবার। তাহলে দেখো এই যে পরিবার সম্পর্কিত আমরা অরিজিন বললাম, পরিবার সম্পর্কিত যে বিষয়গুলা আমরা দেখলাম যে পরিবারের কিভাবে বিবর্তন ঘটেছে, অর্থাৎ পরিবার একটা রূপ থেকে আরেকটা রূপে কিভাবে এসেছে। এই হচ্ছে মূলত লুইস হেনরি মর্গানের যে পরিবারের উৎপত্তি ও বিকাশ সম্পর্কিত একটি তত্ত্ব। এরপরে আমরা দেখব পরিবারের প্রকারভেদ। আচ্ছা, পরিবারের প্রকারভেদ এটা হচ্ছে অনেক বড় একটি বড় একটি আলোচনা, বড় একটি অংশ। এই অংশটা নিয়ে আসলে এই ক্লাসে আমরা শেষ করতে পারবো না, আমরা এই অংশটা নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে কথা বলবো। তবে যেটা বললাম পরিবার সম্পর্কিত বললাম যে আমি এর আগেই বলেছিলাম যে পরিবার গঠন হয় হচ্ছে মূলত বৈধ সম্পর্কের জন্য এবং বৈধ সন্তান। এই পরিবারের মূলত দুইটা উদ্দেশ্য বা পরিবারের মূলত দুইটা কারণে মানুষ পরিবার গঠন করে। একটা হচ্ছে বৈধ সম্পর্ক, অর্থাৎ সম্পর্কের বৈধতা। তুমি পরিবারের যত সংজ্ঞাই পড়ো না কেন, প্রত্যেকটা সংজ্ঞার মধ্যে এই কথাটাই লেখা থাকবে অন্ততপক্ষে যে পরিবারের নির্দিষ্ট ব্যক্তিদের মধ্যে সুনির্দিষ্ট বা নিয়ন্ত্রিত যৌন সম্পর্ক থাকবে। অর্থাৎ পরিবার গঠিত হয় যে যে কারণে, তার এক নম্বর কারণটাই হচ্ছে যৌন সম্পর্ক বা জৈবিক সম্পর্ক বা জৈবিক কার্যাবলী নিবারণ করা, অর্থাৎ জৈবিক চাহিদা পূরণ করাটা প্রধান লক্ষ্যই হচ্ছে, বিবাহের প্রধান লক্ষ্যই হচ্ছে এটা। এর পরবর্তী আরো অসংখ্য লক্ষ্যগুলা থাকে। যেমন আমরা বলি যে মার্ডার কেসের 1 নম্বর আসামি, অর্থাৎ মার্ডার কেসের সাথে যে প্রত্যক্ষ জড়িত তাকেই তো আমরা বলি মার্ডার কেসের 1 নম্বর আসামি। তার একটা আলাদা অবশ্য আমি যদি ব্যঙ্গ অর্থে বলি রেপুটেশন, অর্থাৎ মার্ডার কেসের 1 নম্বর আসামি অর্থাৎ সে সরাসরি মানে মার্ডারের সাথে হচ্ছে সম্পৃক্ত। তো সেই হিসেবে বলা হচ্ছে পরিবারের শর্তাবলী বা পরিবারের উদ্দেশ্যগুলি মূলত দুইটা, একটা হচ্ছে বৈধ সম্পর্ক এবং বৈধ সম্পর্কের ফলেই মূলত বৈধ সন্তান। যেটা পরিবারের সংজ্ঞাকে আমরা বিশ্লেষণ করলে পাই যে পরিবার হচ্ছে এমন একটি সংগঠন যাদের মধ্যে রয়েছে সুনির্দিষ্ট যৌন সম্পর্ক এবং সন্তান উৎপাদন ও প্রতিপালনের কাজে যারা নিয়োজিত থাকে। অর্থাৎ এই যে দুইটা আমরা কনসেপ্ট বলি বা দুইটা হচ্ছে মাত্রা বলি, এই মাত্রার ভিত্তিতে আমরা মূলত পরিবারকে ব্যাখ্যা করতে পারি। এবং আমরা দেখলাম পরিবার কিভাবে প্রথম থেকে শুরু হয়ে আজকে অবধি পরিবারের কি বিবর্তন বা কিভাবে হচ্ছে মূলত পরিবার ডে বাই ডে হচ্ছে বিবর্তিত হয়েছে, পরিবর্তিত হয়েছে। তো এই ছিল হচ্ছে পরিবার সম্পর্কিত কিছু প্রাইমারি আলোচনা। তোমরা আশা করি আলোচনাগুলো দেখবা। তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই।